প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি। আলোচনার জন্য সম্মানিত অতিথি হয়ে আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব সাবেক সচিব জনাব আবু আলম শহীদ খান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো আমরা প্রথমে সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন। প্রধান উপদেষ্টা, আগামী জাতীয় নির্বাচন হবে ঐতিহাসিক, কোথাও নেই সুখবর, মানুষের মধ্যে হতাশা কাজ করছে আবু আহমেদ। যত দিন যাচ্ছে সাধারণ মানুষের যন্ত্রণা তত বেশি বাড়ছে। বেড়া নিয়ে বাড়াবাড়ি বিএসএফের, ভারতীয় হাইকমিশনারকে তলব করে তীব্র প্রতিবাদ বাংলাদেশের। ফের যুগপৎ আন্দোলন, দ্রুত জাতীয় নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনস্বার্থ সংশ্লিষ্ট নানা দাবি বিএনপির। সমমনা দলগুলোর সঙ্গে লিয়াজো কমিটির বৈঠকে কর্মসূচির সিদ্ধান্ত। চলতি বছরে সংসদ নির্বাচন জরুরি বিএনপি। দৈনিক ইত্তেফাক। প্রকাশ্যে চাঁদাবাজি, দখলে শীর্ষ সন্ত্রাসীরা। মাল্টিপ্ল্যানে 2 ব্যবসায়ীর উপর হামলার নেপথ্যে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ইমনের দ্বন্দ্ব ও চাঁদাবাজি। সম্প্রতি মুক্তি পেয়েছে কারাগারে থাকা 2 সন্ত্রাসী। এ যাবৎকালের সেরা ও ঐতিহাসিক নির্বাচন করতে চাই প্রধান উপদেষ্টা। মানবজমিন। স্পষ্ট ডাকাতি, অন্য কিছু নয়, টিউলিপ প্রসঙ্গে ডক্টর ইউনুস। ইভিএম প্রকল্পে গচ্চা 4,000 কোটি টাকা। 1 ঘন্টায় এভালন এভিয়েশন দখল করেন তারিক সিদ্দিক। সীমান্ত পরিস্থিতি, ভারতীয় হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ। দৈনিক সমকাল। সুন্দরবনে অনিয়ন্ত্রিত পর্যটন, প্রাণ প্রকৃতির সর্বনাশ। ভারতের আচরণে গভীর উদ্বেগ বাংলাদেশের। আমার দেশ। ক্রসফায়ারে নিহতদের 4 জন ছিলেন ডিবি হেফাজতে। হোলি আর্টিজান ম্যাসাকার। 10 গ্রুপের লুকানো খেলাপি ঋণ, 52,000 কোটি টাকা। কালের কণ্ঠ। ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা, গভর্নরের সঙ্গে বৈঠক। ট্যারিফ কমিশনের আশঙ্কা, রোজায় দুশ্চিন্তা বাড়াতে পারে ডাল, ভোজ্য তেল, ছোলা ও পেঁয়াজ। মুনাফার লোভে যত্রতত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। আমাদের সময়। দেশের স্বার্থে কঠোর ঢাকা, বাংলাদেশ ভারত সীমান্তে বেড়েছে উত্তেজনা। সানডে টাইমসকে সাক্ষাৎকার, টিউলিপকে ক্ষমা চাইতে বললেন ডক্টর ইউনুস। বিডিআর হত্যা মামলা, বিচার কাজ কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে। ইসির ভাবনার কেন্দ্রে জাতীয় নির্বাচন, এনআইডি সেবা ইসিতে থাকবে। কালবেলা। মাঠে 50,000 কোটি বকেয়া রেখে টাকা খুঁজছে এনবিআর। মিলছে না প্রত্যাশিত বাজেট সহায়তা। অন্তর্বর্তী সরকারের 5 মাস। দেশ রূপান্তর। ভ্যাট প্রত্যাহারে 1-8টা সবাই। মোবাইল ইন্টারনেট সেবার ব্যয় বাড়ল। সংসদ নির্বাচনের আগে চায় নির্বাচন কমিশন। তিক্ততা মিত্রতায় বিএনপি জামায়াত। খবরের কাগজ। নিম্ন ও মধ্যবিত্তের চলাই দায়, বাজারে উত্তাপ। শুল্ক ভ্যাট বৃদ্ধির প্রভাব জনগণের উপরেই বর্তাবে। কয়েকজন লোক বাজার নিয়ন্ত্রণ করে। দৈনিক দিনকাল। আইন শৃঙ্খলার চরম অবনতি, আতঙ্কে জনপদ। রমজান ও ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা। রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, জ্বলছে না চুলা। দৈনিক করতোয়া। বিমান বাহিনী প্রধানের রানওয়ে পরিদর্শন, সব ঠিকঠাক থাকলে বিমান উড়বে বগুড়ায়। পরিবারের সান্নিধ্যে মানসিকভাবে চাঙ্গা খালেদা জিয়া। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ডিএসসি এলিট ক্লাব, বেক্সিমকো সামিট ইসলামী ব্যাংক আউট, ওয়ালটন প্রাইম ব্যাংক কোহিনুর ইন। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ আসলে একটি সংবাদ শিরোনাম প্রাধান্য পেয়েছে সব দৈনিক সংবাদপত্রে, সেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে তো কথা হচ্ছেই কিছুদিন ধরে, বিভিন্ন শিরোনাম হচ্ছে। আজ মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন আগামী জাতীয় নির্বাচন হবে ঐতিহাসিক। এই বাক্যটিকে ঘিরেই মূলত শিরোনাম করা হয়েছে বেশিরভাগ। না, আগামী জাতীয় নির্বাচন ঐতিহাসিক হবে এটা তো অবশ্যই সকলেই মনে করছেন,
মনে করার কারণটা হলো যে আমাদের যে নির্বাচনী ব্যবস্থা সেটা পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছিল বিগত কয়েকটি নির্বাচনে, বিশেষ করে 18 নির্বাচনে যে রাতের ভোট এবং যেভাবে নির্বাচনটা হলো এবং যে কম্পিটিটিভ পার্টি যারা ছিলেন তারা যেভাবে নির্বাচন থেকে সরে গেলেন, এবং 24-এর নির্বাচনে তো আমি তুমি ডামি কোনো দলই অংশগ্রহণ করেনি এবং জনগণও ভোট কেন্দ্রে যাচ্ছিল না, জনগণের কত পার্সেন্ট ভোট দিছে এটা নিয়ে তো অনেক বিতর্ক আছে। সুতরাং পরবর্তী নির্বাচন যেটা হবে সেটা অবশ্যই উৎসবমুখর হবে, ভোটাররা পার্টিসিপেট করবেন, নিরাপত্তা থাকবে এবং নির্বাচন শান্তিপূর্ণ হবে। যারা নির্বাচনের সাথে যুক্ত থাকবেন 12 লক্ষ থেকে 14 লক্ষ যে গণকর্মচারী তারা আইনগতভাবে দায়িত্ব পালন করবেন, বিধি অনুযায়ী চলবেন এবং তারা নিরপেক্ষ থাকবেন, কোনো দলের পক্ষে কাজ করবেন না। এবং নির্বাচনী কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হবে, সেই ফলাফল মিডিয়া মাধ্যমে চেঞ্জ করা হবে না, অথবা কোনো রিটার্নিং অফিসারের অফিসে এসে ফলাফল চেঞ্জ করা যাবে না। যদিও রিটার্নিং অফিসার কিন্তু ফলাফল চেঞ্জ করতে পারেন না, এটা একটা দোষারোপ করা হয়। আসলে প্রিজাইডিং অফিসার যে ফলাফল ঘোষণা করেন সেটাই চূড়ান্ত ফলাফল। সুতরাং যদি চেঞ্জ কিছু করতে হয় প্রিজাইডিং অফিসারকে করতে হয়। তা আমরা নিশ্চয়ই এমন একটা নির্বাচন পাবো যে নির্বাচনে মানুষের অংশগ্রহণ থাকবে এবং ঐতিহাসিক অংশগ্রহণ। আপনি জানেন যে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের সময় যে নির্বাচনগুলো হয়েছিল, বিশেষ করে 2008 সালের নির্বাচনে কিন্তু ব্যাপক ভোটাররা পার্টিসিপেট করেছে, 87% ভোটার্স। তো দেখা যাবে যে এরকম একটা ভালো নির্বাচন আয়োজন করতে পারলে আমরা 90% ভোটার হয়তো পার্টিসিপেট করবেন, ওই অর্থে ঐতিহাসিক হবে এবং মানসম্মত একটা নির্বাচন হবে। আমি প্রধান উপদেষ্টার এই যে আশাবাদ, সেই আশাবাদ আমাকেও আশাবাদী করে এবং আমাদের নাগরিকদের আশাবাদী করে, কারণ আমরা একটা নির্বাচনের মধ্য দিয়েই একটা সরকার গঠিত হোক, যে সরকারের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু তো এদের একটা নির্বাচন তো করতেই হবে এবং নির্বাচন সরকারের কাছে তো ক্ষমতা বা দায়িত্ব হস্তান্তর করতে হবে। তো আমরা প্রত্যাশা করি যে একটা ভালো নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যাদেরকে মনোনীত করবেন, নির্বাচিত করবেন, তারা এসে সরকার গঠন করবেন এবং দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন। নির্বাচন প্রসঙ্গে আরেকটি কথা, স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এরকম শিরোনাম তো কয়েকদিন ধরে দেখছিলাম। আজ একটি শিরোনাম দেখা গেল যে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে স্থানীয় নির্বাচন আগে করতে চান বা আগে আগে হবে, এরকম আগে জাতীয় নির্বাচন করতে চান না, আগে জাতীয় নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন নয়। আমার মনে হয় যে এই সিদ্ধান্তমূলক বক্তব্য দেওয়াটা কতটা সঠিক হয়েছে তাদেরকে এটা বিবেচনা করতে হবে। এই নির্বাচন মানে ওই যে ডিম আগে না মুরগি আগের মতো দ্বন্দ্ব, মানে কথাবার্তা, যেমন সংস্কার আগে তারপরে নির্বাচন, তারপরে আমরা সংস্কার সম্পর্কে কি জানতে পারলাম যে কিছু সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, অল্প কিছু সংস্কার হলে, আর যদি রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে সংস্কার রাজি হয় তাহলে আমরা 26শে জুনের মধ্যে একটা নির্বাচন করব। এটা হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান আছেন নোবেল লরেট ডক্টর ইউনূস, উনি বলেছেন। সুতরাং ওনার কথাটাই, আর বাকি যারা নির্বাচন নিয়ে কথা বলছেন তাদের কথা কোনো স্পষ্ট না এবং তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। আজকেও তো পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই আলাপ আলোচনার পরে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হবে, মানে এটা একটু ভেগ কথাবার্তা আর কি, স্পষ্ট হয় না। তো এখন নির্বাচন কমিশন এই কথাটা বলার তো এখন প্রয়োজন নেই, কেন কোন নির্বাচন আগে হবে এটা অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আলোচনা তাদের ঐক্যমত্যের ভিত্তিতে হবে সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন একটা নির্বাচন করবেন নিরপেক্ষভাবে এবং একটা ভালো নির্বাচন করবেন, সেটা তাদের দায়িত্ব। কোন নির্বাচন আগে হবে কোনটা পরে হবে এটার দায়িত্বটা আসলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা রাজনৈতিক দল আছে তাদের আলাপ আলোচনার ভিত্তিতে নির্ধারিত হওয়া বাঞ্ছনীয় বলে আমি মনে করি। আমরা বিএনপির তরফ থেকে অনেকগুলো অনুষ্ঠানে তাদের যে নেতাদের বক্তব্য, সেখান থেকে আমরা শিরোনাম পাচ্ছি এবং তারাও দ্রুত নির্বাচন দেওয়ার দাবিতে কথা বলেছেন। এবং একটি শিরোনাম এরকম ছিল যে ফের যুগপৎ আন্দোলন, আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, এবং সেটিও মূলত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ তো রয়েছে, পাশাপাশি জাতীয় নির্বাচনের দাবির বিষয়টিও সেখানে রয়েছে। না, জাতীয় নির্বাচন একটা করার ব্যাপারে, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার ব্যাপারে বিএনপি তো অনেক দিন ধরে দাবি পেশ করে আসছে এবং এখানে তো আমরা রাজনীতিতে যেটা দেখছি যে বিএনপি
সবসময় নির্বাচন করার ব্যাপারে একটা দাবি তুলে ধরছেন, কারণ বিএনপি মনে করে যে এখনই নির্বাচন হলে বা খুব কম সময়ের মধ্যে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে তাদের বিজয়ের সম্ভাবনা বেশি এবং তারা সরকার গঠন করতে পারবেন। সুতরাং এটাতে কোনো অসুবিধা নেই, বিএনপি এরকম মনে করতে পারে। আবার ছাত্ররা যারা নতুন দল করছে তারা তো নতুন দল এখনও ডিক্লেয়ারই করতে পারেনি, তো তাদের যদি নতুন দল করতে হয়, সেই দলকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হয়, তখন তাদের একটু সময় দরকার। জামাতে ইসলামীও মনে করে তারা আর একটু সময় পেলে হয়তো আর একটু গুছিয়ে আনতে পারবেন। সো বিএনপি, জামাত এবং ছাত্রদের যারা দল করবেন তাদের মধ্যে একটা নির্বাচনের সময় বা নির্বাচনটা একটু ডিলে করার ব্যাপারে বা নির্বাচন তাড়াতাড়ি করার ব্যাপারে তাদের মধ্যে মতবিরোধ আছে। সেখানে বিএনপি মনে হয় এখন একটা মানে যুগপৎ আন্দোলন কিংবা বলতে পারেন যুগপৎ চাপ সৃষ্টি করা, এটার দিকে তারা যাচ্ছেন। আমরা এর আগেও আলোচনা করেছি যে আমাদের দেশে একটা নির্বাচন যেমন খুব জরুরি, সংস্কারও খুব জরুরি এবং সংস্কার করেই নির্বাচনটা করতে হবে, যাতে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা এটা পুনরায় ফিরে না আসে। এটা একটা জনগণের আকাঙ্ক্ষা এবং এই যে আন্দোলনের যে আকাঙ্ক্ষা সেটা ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি দেখতে চায় না। সুতরাং আপনাকে একটা নির্বাচনী ব্যবস্থার জন্য যে সংস্কারগুলো করা প্রয়োজন, যেখানে প্রশাসন, পুলিশ এবং জুডিশিয়ারিতে যে সংস্কার, এই 12 লক্ষ 14 লক্ষ গণকর্মচারী যারা কাজ করবেন তাদের মন মানসিকতায় যে পরিবর্তন করা দরকার বা কিছু কিছু ব্যাপার করা দরকার, যেখানে তারা বাধ্য হবেন যে আইনের বাইরে যেতে পারবেন না, বিধির বাইরে যাবেন না, তাদেরকে সুরক্ষা দেওয়া হবে। তো তখন এগুলো হওয়ার পরে কিন্তু একটা নির্বাচন হতেই পারে। কিন্তু এর বাইরে যে বড় দুটো জিনিস আছে, দুটো তিনটে চারটা জিনিস থাকতে পারে, তার মধ্যে 1 নম্বর জিনিস হচ্ছে দ্রব্যমূল্য। এবং আমরা সবাই জানি যে গতকালকে একটা ডিক্লারেশন হয়েছে যে একটা ভ্যাটের পরিধি বাড়ানো হয়েছে এবং এর ফলে কিন্তু সাধারণ মানুষ, দরিদ্র মানুষ ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশে কিন্তু এটা একটা বড় ধরনের ইকোনমিক ডিসিশন নেওয়া হয় যে সবসময় কিন্তু দরিদ্র মানুষ যাদেরকে সফট, তাদের কাছে এটা আদায় হয়। যেমন আপনি ফোন ব্যবহার করবেন, এখন আপনার ভ্যাট বেশি দিতে হবে। আপনি দ্রব্য কিনবেন, সেটার জন্য ভ্যাট বেশি দিতে হবে। ইনকাম ট্যাক্সের আওতা বা ধনীদের কাছে যে ট্যাক্স আদায় সেটার দিকে আমরা নজর না দিয়ে, বা যারা ভ্যাট ফাঁকি দেন, মানে অনেক বড় বড় কোম্পানি আছে, যথেষ্ট পরিমাণ শত শত কোটি টাকার ভ্যাট ফাঁকির চিত্র আছে। তো সেখানে আপনি উন্নতি না করে সফট জায়গা, যেহেতু রেভিনিউ আর্নিংটাতে একটু বাধাগ্রস্ত হয়েছে, এই জন্য আপনি এখন সফট জায়গায় গেলেন এবং এর ফলে কিন্তু জনগণ ক্ষতিগ্রস্ত হবে। একটা চ্যালেঞ্জ লাইফে অলরেডি আছে দ্রব্যমূল্য নিয়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আমরা অনেকবার কথা বলেছি, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ উন্নতি হয়নি। আমরা পুলিশকে এখন পর্যন্ত মোটিভেট করতে পারিনি পুরো দায়িত্ব পালন করার ক্ষেত্রে, এবং কোথাও কোথাও আরও নতুন করে অভিযোগ আসছে। আপনি এই অভিযোগগুলোর তদন্ত করতে হবে এবং পুলিশকে মাঠে নামাতে। একটা পুলিশ ফোর্সকে যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে না পারি, তাহলে ইলেকশন তো ঠিকমতো হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন কিন্তু আমাদের যে নির্বাচনটা আমরা চাই, সেই নির্বাচনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে নির্বাচনটা ভালো হবে। তো এই দুই জায়গায় তো আমাদের তত্ত্বাবধায়ক সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার, এখন যেহেতু তত্ত্বাবধায়ক চলে আসে, কারণ হাইকোর্ট ইতিমধ্যে পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেওয়ার ফলে তত্ত্বাবধায়ক সরকার কী হবে সেটাও নিয়ে চিন্তাভাবনা করার স্কোপ আছে। তো এই কারণে এখন অন্তর্বর্তীকালীন সরকার ওই দুই জায়গায়ও তাদের অনেক কাজ করার আছে। তো সেখানে জনগণের ধারণা বা জনমনে ধারণা, যেটা রাজনৈতিক দল প্রকাশ করছেন, যে জনগণ এই ব্যাপারে যে অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্যের ব্যাপারে তাদের যে পদক্ষেপ, সেই পদক্ষেপ আশানুরূপ নয় এবং সেই পদক্ষেপের কারণ, ভালো পদক্ষেপ, কঠোর পদক্ষেপ তারা নিতে পারছেন না। এই কারণে তারা এইটাকে ইস্যু করছেন এবং এটা কিন্তু একটা বড় ইস্যু এবং ইস্যু হতে পারে। যদিও আজকে প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা, উনি বলেছেন যে ভ্যাটের যে আওতা বাড়ানো হয়েছে তাতে খুব একটা ক্ষতিগ্রস্ত হবেন না। এগুলো খুব সাদামাটা কথা। এটা কে কতটুকু ক্ষতিগ্রস্ত হবেন এটা আমরা জানি, মানুষের উপরে একটা চাপ বাড়বে এটা আমরা জানি। এখন আপনি অন্য কাজটা করতে পারলেন না বলে অতীতের সরকারের মতো, অতীতের শাসক দলের মতো জনগণের উপরে, মানে জনগণের নিরীহ মানুষদের উপরে যে চাপিয়ে দেওয়ার প্রবণতা, সেটাই আমরা এখন লক্ষ্য করছি। আপনি যে কথাটি বলছিলেন, একটি শিরোনাম আমরা দেখছিলাম এরকম, যে এর প্রভাব জনগণের উপরেই বর্তাবে, এরকম একটি। হ্যাঁ, খুব স্বাভাবিক। এটা তো ইনডাইরেক্ট ট্যাক্স, একেবারে রিক্সাওয়ালার উপরে পড়বে। কারণ আজকে রিক্সাওয়ালাও তো মোবাইল ফোনটা ব্যবহার করে, সেল ফোনটা, বা বেবি ট্যাক্সিওয়ালা, উবার ড্রাইভার, হ্যাঁ, পাঠাওয়ার মোটরসাইকেল, তো তাদের উপরে পড়বে না? মানে সাধারণ মানুষ তো কোটি কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে, তো একটাতেই তো আপনি প্রভাবটা পড়তেছে। তারপরে আপনি অন্যান্য জিনিসের উপর ব্যাটের আওতা বাড়িয়েছেন, তো প্রভাবটা ফাইনালি ওই 12-14 কোটি চ্যালেঞ্জ যে মানুষ, নিম্নবিত্ত, দরিদ্র, ভূমিহীন মানুষ এবং যারা খেটে খাওয়া মানুষ, তাদের উপরে পড়বে।
তো এই প্রভাব তো অবশ্যই পড়বে, এবং এটার এই প্রভাব যে কম পড়বে না বেশি পড়বে এটা নিয়ে আসলে আলোচনা করার কোনো স্কোপ নাই। এখন সরকারে থাকলেই তো আমাদেরকে একটু ব্যাখ্যা দিতে হয়, এবং আমরা ওই সরকারি ব্যাখ্যাটা সবসময়, সরি, যে সরকারি ব্যাখ্যাটা সবসময় এরকমই হয় যে না 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 এটা একটু বাড়ানো হয়েছে, এর প্রভাব খুব কম পড়বে। কিন্তু ফাইনালি তো গতকালকে বোধহয় প্রথম আলোর একটা হেডলাইন ছিল কত হাজার কোটি টাকার প্রভাব পড়বে, সম্ভবত 24,000 কোটি টাকা মতো জনগণের পকেট থেকে আসবে। এবং আপনি এটা তো ধনীদের উপরে তেমন কোনো প্রভাব হবে না স্বাভাবিকভাবে। ধনীরা যে মোবাইল ফোনে যদি তার বেড়ে যায় 40 টাকাও যদি হয়ে যায় তার ট্যাক্স, তাতে কি আসে যায়? কিন্তু যিনি সাধারণ মানুষ যারা এটা ব্যবহার করছেন তার জন্য এটা কিন্তু বেশ কষ্টকর হবে। এই শিরোনামটি অর্থনীতি নিয়ে যেহেতু কথা হচ্ছে এই পর্যায়ে, আমরা এর সঙ্গে একই ধরনের আরেকটি শিরোনাম, গভর্নরের সঙ্গে বৈঠক ব্যবসায়ীদের, সেখানে ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা, এরকম একটি শিরোনাম করা হয়েছে এটি সংবাদপত্রে। হ্যাঁ, ওই যেভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর যে সহায়তা দরকার সেটা যেহেতু তারা পাচ্ছেন না, যেহেতু ট্যাক্স রেজিমটা ভালো করে নেই, তাদের অনেক কিছু আলাপ আলোচনা করেছেন, সেখানে কোনো কাজ হচ্ছে না। উল্টা এনবিআর যেহেতু এই যে ট্যাক্সেশনটা ভ্যাটের আওতা বাড়িয়ে দিল, সেই কারণে ব্যবসায়ীদের মধ্যে, এবং ব্যাংক লোন যেটা পাচ্ছেন না, গভর্নরের সাথে মনে হয় ওই জায়গাটাই তারা বেশি গেছেন। এখন ব্যবসায়ীদের দুইটা কনসার্ন, যে আপনি যে ব্যবসা করবেন সেটার জন্য যে ব্যাংক থেকে যে ধার নেওয়া, ব্যাংক যে ঋণ দিবে, সেখানে কিন্তু খুব বেশি অগ্রগতি নাই, ব্যাংক ঋণ দিতে পারছে না, তাদের তারল্য সংকট আছে, এই জন্য টাকা ছাপানো হলো। আমরা অতীতের সরকার টাকা ছাপিয়েছিল, আমাদের খুব সমালোচনা করেছি, বাট বর্তমান সরকারের সময় তো টাকা ছাপানো হয়েছে। এই গভর্নর সাহেব প্রথমে এসে বলেছিলেন যে আমরা নতুন করে কোনো টাকা ছাপাবো না, বাট তিনি বাধ্য হয়েছেন, মানে ইকোনমি ব্যাংকগুলোকে সাহায্য না করলে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে। সুতরাং ব্যাংকের উপর গ্রাহকের যে ভরসা, সেই ভরসা রাখার জন্য টাকা ছাপানো হয়েছে। বাট কি হচ্ছে, আপনি যে ব্যাংকে টাকা দিচ্ছেন সেই ব্যাংক থেকে গ্রাহকরা টাকা তুলতে পারছিল না বলে আপনি তাকে টাকা দিলেন, এবং সেই টাকা ব্যাংকের গ্রাহকরা তুলে ওই ব্যাংকে আর রাখছে না, কিন্তু তারা তাদের পছন্দের ব্যাংকে চলে যাচ্ছে। সো ওই ব্যাংকগুলো যে সিক ব্যাংক, সেগুলো কিন্তু সিক থেকে যাচ্ছে, এবং ব্যবসায়ীরা সেখান থেকে কোনো ঋণ পাচ্ছেন না, ল্যান্ডিংটা হচ্ছে না। ব্যবসায়ীরা এমনকি তাদের যে ইম্পোর্টের জন্য তারা কিন্তু সেইভাবে ডলার পাচ্ছেন না, যে কারণে ওইখানে একটা হেডলাইন আপনি পড়ছিলেন যে আপনার রোজার বাজারে 3-4টা পণ্য নিয়ে বেশ শঙ্কা দেখা দিয়েছে। এটা গভর্নমেন্টের স্টেটমেন্ট, গভর্নমেন্টের কোনো এজেন্সি বলেছে যে ছোলা, ডাল, তেল, পেঁয়াজ এবং চিনি। তা আমরা সবসময় দেখেছি যে রোজার বাজারের সময় সিন্ডিকেট করে এগুলোর দাম বাড়ানো হচ্ছে। তো এইবার যদি সিন্ডিকেট নাও থাকে, যদি ব্যবসায়ীরা আমদানি করার জন্য প্রচুর পরিমাণ অর্থ না পায়, বৈদেশিক মুদ্রা না পায়, তাহলে তো আমদানি হবে না। সুতরাং এটার একটা প্রভাব কিন্তু মার্কেটে পৌঁছবে, যে কারণে ব্যাংকারের মানে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, ওনার সাথে কথা বলার সময় ব্যবসায়ীরা এই বিষয়গুলো তুলে ধরেছেন, এবং এগুলো দেখতে হবে। মানে দেশের অর্থনীতি তো চাঙ্গা রাখতে হলে আপনার ব্যবসা বাণিজ্য যাতে ভালোভাবে চলে, তারা যেন সুরক্ষা পান, সুযোগ পান, সেটা দেখতে হবে। আবার এটাও দেখতে হবে যারা যেন আইন কানুন মেনে চলেন, ইয়ে করতে না পারেন, হুন্ডি করতে না পারেন, টাকা পাচার করতে না পারেন, এবং তারা যেন সিন্ডিকেট করে জনগণের পকেট কাটতে না পারেন। তো এটা ওই যে দুই ধারের ছুরির মতো, তাদেরকেও আপনার সুবিধা দিতে হবে, সুরক্ষা দিতে হবে, আবার তাদের উপরে নিয়ন্ত্রণটাও রাখতে হবে। তো সেটা করতে হবে, এবং অন্তর্বর্তী সরকারকে তো এটা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এটা বলতে পারবে না যে আমরা তো এটার জন্য আসিনি, আমরা শুধু নির্বাচন করার জন্য আসছি। এগুলো ডে টু ডে জিনিস, প্রত্যেক দিনের কাজ তো আপনাকে করতেই হবে। বাট মানুষের ধারণা যে অন্তর্বর্তীকালীন সরকারের যে গঠনটা আছে, এখানে অনেক দুর্বলতা আছে, সীমাবদ্ধতা আছে, যার ফলে অনেক কাজ হচ্ছে না, এগুচ্ছে না, এরকম একটা ধারণা। এই কারণে নাগরিক কমিটি যারা করছেন তারা, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারাও কিন্তু সরকারের ব্যাপারে তারা সমালোচনা করতে শুরু করেছেন, আর রাজনৈতিক দলগুলো তো আছেই। সীমান্ত পরিস্থিতি নিয়ে তো সংবাদ নজরে আসছেই কয়েকদিন ধরেই। এর মধ্যে আজকের শিরোনামটি হচ্ছে রাষ্ট্রদূত, ভারতের যিনি হাইকমিশনার প্রণয় ভার্মা, তাকে পররাষ্ট্র সচিব ডেকে উদ্বেগের কথা জানিয়েছেন, এবং প্রণয় ভার্মার কথা বলে এখানে যে শিরোনামের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি, সীমান্তে বেড়ার ব্যাপারে দুই দেশের মধ্যে সমঝোতা আছে। হ্যাঁ, সীমান্তে কাঁটাতারের ব্যাপার নিয়ে তো দুই দেশের সমঝোতা ছাড়া তো এটা হবে না। সেখানে নো ম্যানস ল্যান্ড আছে, কোথায় কাঁটাতারের বেড়াটা হবে। আমরা তো ভারতের ব্যাপারে আমাদের খুবই মানে আমাদের যে মতামত সে খুবই ডিফার করে। একটা হলো যে ভারতকে অনেকেই মনে করেন ভারত তো আমাদের শত্রু, আবার কেউ মনে করেন ভারতের সাথে খুব আমাদের প্রেম করতে হবে এবং ভারতে যাতায়াত। তো আপনি সীমান্তে বেড়া দিলে তখন কিন্তু আমরা এটার প্রতিবাদ করি। তাহলে আপনি যদি এই 4,000
কিলোমিটার বর্ডার যদি উন্মুক্ত থাকে তাহলে তখন কি হবে? তখন তো এই যে যাওয়া আসা চলতে থাকবে, অবৈধ বাণিজ্য চলতে থাকবে, চোরাচালানি চলতে থাকবে। তো এইগুলোতে ওই যে আবার দুধারী ছুরের মতো, যে আমরা বেড়াও চাই না, আবার আমরা ওই চোরা কারবারিও চাই না, আমরা সীমান্তে একটা শান্তিপূর্ণ অবস্থান চাই, আমাদের লোকজন যেন তারা হত্যা না করে, এসবও চাই। তো এইগুলো প্রত্যেকটা জিনিসই আলাপ আলোচনার মধ্যে সমাধান করতে হবে। ভারতের সাথে আমাদের সমাধানের পথ হলো ন্যায়সঙ্গত, ন্যায্য আমাদের যে সমস্ত কনসার্ন আছে সেগুলো ভারতকে জানানো এবং আদায় করা। সেই এখন অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই আগের সরকারের ব্যাপারে যেটা ছিল, যে কর্তৃত্ববাদী সরকার চলে গেছে, তারা ভারতকে অনেক কিছু দিয়ে গেছেন। এই যে একটা 7 দফা নাকি চুক্তি হয়েছিল মুক্তিযুদ্ধের সময়, যেখানে ভারতের সাথে, এবং এটা কিন্তু সোশ্যাল মিডিয়া বেশ প্রচার করা হচ্ছে, এবং এরকম কোনো চুক্তি কিন্তু আসলে নাই, মানে পাওয়া যায়নি। আমি আরেকবার আপনার অনুষ্ঠানে বলেছিলাম যে ভারতের সাথে যত চুক্তি আছে স্বাক্ষরিত এবং গোপন, সব চুক্তি প্রকাশ করা হোক, এটা কিন্তু কেউ করে না, না করে ওইটা নিয়ে আমরা রাজনীতি করতে ভালোবাসি। এবং এই 7 দফা চুক্তির ব্যাপারে তাজউদ্দিন সাহেবের মেয়ে যে ডক্টর কামাল হোসেন একটা ইন্টারভিউ নিয়েছিলেন, সেই ইন্টারভিউতে এবং তাজউদ্দিন সাহেবের বইতে পরিষ্কার লেখা আছে যে এই ধরনের কোনো চুক্তি করা হয়নি। কিন্তু আপনি গত 1 মাস ধরে আমি দেখতেছি একেবারে সোশ্যাল মিডিয়া সয়লাভ, এই যে 7 দফা চুক্তি, তার একেবারে প্রত্যেক দফা দিয়ে দেওয়া হয়েছে, এবং এটা কোনো স্বাক্ষরিত কোনো চুক্তির কোনো ডকুমেন্ট নাই। তা আমরা তো এইভাবেই ডিল করছি জিনিসগুলোকে। সো আমি মনে করি ভারতের সাথে যা কিছু আমরা করব সেটা ন্যায্যতার ভিত্তিতে, এবং প্রতিবেশী আছেন ওনারা, আমরা কোনো দাদাগিরি চাই না, কিন্তু আমরা তাদের সাথে কোনো ঘষাঘষিও করতে চাই না। কেন আমরা ভারত এমন একটা বড় দেশ, তার সাথে অযথা আমরা সীমান্তে বা অন্য কোনো বিষয়ে যদি অযথা ঘষাঘষি করি, সেটা আমাদের জন্য পজিটিভ ফলাফল বয়ে আনবে না। ইভেন আমেরিকা, ইউকে বা ওই ইউরোপের দেশগুলোর সাথেও এটা করা যাবে না। এটা তো আগের সরকার আমেরিকার সাথে করতে গিয়ে তো এখন আমেরিকার সাথে আমাদের সম্পর্কটা যে পর্যায়ে গিয়েছিল, সেটা তো আমাদের জন্য কোনো শুভ ফল বয়ে আনে নেই। বরঞ্চ আমেরিকার সাথে আমরা ভালো সম্পর্ক রাখলে আমরা অনেক সাহায্য সহযোগিতা পেতাম, এবং আমাদের গার্মেন্টস সেক্টরে যে তাদের একটা নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নেওয়ার জন্য যদি আমরা তাদেরকে রাজি করাতে পারতাম, তাহলে বাংলাদেশের অর্থনীতি অনেক শক্তিশালী হতো। আরেকটি শিরোনাম, প্রকাশ্যে চাঁদাবাজি দখলের শীর্ষ সন্ত্রাসীরা। হ্যাঁ, এটা তো এলিফ্যান্ট রোডের একটা ঘটনা দিয়ে এটা আসলো মাল্টিপ্ল্যানে। হ্যাঁ, এটা ঠিক যে এখন তো বেশ কিছু শীর্ষ সন্ত্রাসী, মানে আগের সময়টা একটা ব্যাপার ছিল যে শীর্ষ সন্ত্রাসীরা জেলখানায় থাকলেই তারা নিরাপদ থাকতেন, এরকম তারা মনে করতেন। এমন এমন মানুষ ছিলেন যাদের জামিন হওয়ার পরে আরেকটা মামলা করে ওনারা জেলখানায় থাকতেন, কারণ ওরা জেলের বাইরে আসলে যদি ক্রস ফায়ারে তাদেরকে মেরে ফেলা হয়, তো তাদের জীবনের নিরাপত্তা ছিল না। 5ই আগস্টের পরে অধিকাংশ যাদের এইরকম শিশু সন্ত্রাসী বলতেছেন, তাদের তো একটা তালিকা আছে সরকারের কাছে, এবং মিডিয়াও জানে কারা শিশু সন্ত্রাসী, তারা কিন্তু সবাই বেরিয়ে আসছেন। সুতরাং তারা বেরিয়ে এসে তাদের যে আগের কাজ, সেই আগের কাজে ফিরে গিয়েছেন। পাশাপাশি মানে অন্যান্য রাজনৈতিক দলের ব্যাপারেও তো কথাবার্তা হচ্ছে যে তারাও দখলের মধ্যে চলে গেছেন। আগের যে দখল ছিল সেই দখলের হাত পরিবর্তন হয়েছে। আজকে তো দেখলাম কুষ্টিয়ায় একটা মাধ্যমিক বিদ্যালয়ের, একটা উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে একেবারে সংঘর্ষ হয়েছে, 3 জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন। তো বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো যে ঘটছে, এগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোরভাবে মনিটর করতে হবে এবং কঠোর ব্যবস্থা নিতে হবে। সম্ভবত মাল্টিপ্ল্যানের ঘটনার পরে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো এখন গ্রেপ্তার করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করে আইনে সোপর্দ করতে হবে, এবং শীর্ষ সন্ত্রাসী বা দখলদার যারা এইসব কাজ করে, যারা দুর্বৃত্ত, তাদের ব্যাপারে তো কোনো আপোষ করা যাবে না। আপনাকে তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য তাদেরকে অবশ্যই আপনি আইনের আওতায় নিয়ে আসবেন এবং ন্যায্য বিচার করবেন। তারাও বিচার পাবে, ন্যায্য বিচার পাবে। আমি ক্রস ফায়ার কখনোই সমর্থন করি না, বিচার বহির্ভূত হত্যা আমি সমর্থন করি না। কিন্তু বিচার বহির্ভূত হত্যা না করেও আইনের সোপর্দ করে তাদের যে বিচার করা যায় সেটার ব্যবস্থা করতে হবে। আপনার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। কেন এই কিছু কিছু সন্ত্রাসীর ব্যাপারে সাক্ষীরা তো আদালতে যে সাক্ষী দিতেই ভয় পায়, যার ফলে দেখা যায় ওদের নামে কোনো মামলাই প্রুভ হয় না। তো ওইসব জায়গায় কিন্তু আমাদের যে জুডিশিয়াল যে আমরা সংস্কার কমিশন করতে যাচ্ছি বা পুলিশ সংস্কার কমিশন করতে যাচ্ছি, সেখানে কিন্তু এই জিনিসগুলো আসতে হবে যে আমাদের ফান্ডামেন্টাল প্রবলেম যেগুলো আছে, মৌলিক প্রবলেম, সেখানে হাত দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।